নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন দিনে। আমি শ্রাবণী, আমার ডেট শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ 16ই ডিসেম্বর 1431 বঙ্গাব্দ, বাংলা 30শে অগ্রহায়ণ। তো আজ হচ্ছে ইতু সংক্রান্তি সমাপ্ত, যেটা আমরা ইতুর পূজার সমাপ্ত সংক্রান্তি হিসাবে ব্রত পালন করে থাকি। তো এই ভিডিওর মাধ্যমে আমরা আজ ইতু পূজার একটু ব্রতকথা সম্বন্ধে জানব, যা আজকের দিনে একবার হলো তোমাদের কাছে অনুরোধ রইল এই ব্রতকথা শোনার জন্য। তো আশা করি ভালো লাগবে। তো তাই পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটির সাথে এবং আমার সাথে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, শুরু করছি ইতু পূজার ব্রতকথা। এক রাজ্যে খুব গরিব বামুন ও বামনি বাস করত। তাদের দুই মেয়ে ছিল, নাম ছিল উম্ন ও ঝুমনো। একদিন বামুনের খুব পিঠে খাবার ইচ্ছা হলো। তো সে পিঠে খাবার জন্য সকল সামগ্রী জোগাড় করে আনলো এবং বামনিকে দিল। বামনি রাত্রিবেলা পিঠে তৈরি করতে লাগলো, কিন্তু বামনি জানতো না যে বামুন রান্নাঘরের পিছনে চুপচুপ বসে কতগুলো পিঠে হচ্ছে তা গুনছে। এরপর বামুনকে যখন সে ওই পিঠে পরিবেশন করে খেতে দিল, তখন বামুন বলল, দুখানা পিঠে কম দেখছি কেন? বামনি বলল, দুখানা পিঠে তো কম নেই, সব পিঠেই তো ঠিক আছে। তখন বামুন আরও রেগে গেল, বলল, পিঠে দুটি কোথায়? তখন বামনি বলল, তার দুই মেয়েকে সে একটি একটি করে পিঠে খেতে দিয়েছে। এই কথা শুনে বামুনের রাগ আরও বেড়ে গেল, কিন্তু সে চুপ করে রইল, কিছুই বলল না। এর পরের দিন সকালে বেলা বামুন বামনিকে বলল, আজ উম্ন আর ঝুমনোকে নিয়ে তাদের পিসির বাড়িতে রেখে আসবে। পিসির বাড়িতে থাকলে ওরা দুটো খেতে পাবে এবং সেখান থেকেই ওদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করা যাবে। বামুন আরও বলল যে তার বোনের অবস্থা খুবই ভালো, বামুনই এতদিন অভিমান করে তার কাছে যায়নি। বামনি কিন্তু এই কথাতে খুশি হলো না, কিন্তু সে মুখে কিছু বলতেও পারল না। বামুন উম্ন আর ঝুমনোকে নিয়ে বাড়ি থেকে রওনা দিল। অনেকখানি হাঁটার পরে বেলা প্রায় দুপুর হয়ে গেছে। বামুন মেয়ে দুটিকে নিয়ে একটি বনের মধ্যে ঢুকে পড়ল। মেয়ে দুটি হেঁটে খিদেতে তেষ্টাতে একেবারে কাতর হয়ে পড়ল। তখন তারা আর বসে থাকতে পারল না। একটি বটগাছের ছায়ায় তারা তাদের বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। বামুন এই রকমটাই একটা চাইছিল। সুযোগ পেয়ে সে একটা ইটের উপর মেয়ে দুটির মাথা রেখে চুপি চুপি সেখান থেকে পালিয়ে গেল। যাবার সময় কয়েকটি শামুক আর গুগলি ভেঙে তাতে আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে গেল। মেয়ে দুটির ঘুম ভাঙল। ঘুম ভেঙে তারা দেখল যে তাদের বাবা সেখানে নেই। চারিদিকে অনেকক্ষণ ধরে খানিকটা রক্ত ছড়িয়ে আছে। উম্ন তখন ঝুমনোকে বলল যে বাবাকে বোধহয় বাঘে খেয়েছে। ঝুমনো বলল যে তা না, আমরা যে পিঠে দুটো খেয়েছিলাম লুকিয়ে লুকিয়ে, বাবা সেই জন্য রাগ করেছে, তাই আমাদের পিসির বাড়ি রেখে আসার নাম করে এই জঙ্গলে ফেলে রেখে চলে গেছে। পিসি বলতে তো আমাদের কোনো কালই কেউ ছিল না। তো এই ভয়ানক বনের মধ্যে উম্ন ঝুমনোর খুব ভয় করতে লাগলো। দুজনেই চোখের জল ভাসাতে ভাসাতে কাঁদতে লাগলো। কোথায় যাবে তারা ঠিক করতে পারল না। এমন সময় দূরে বাঘের গর্জন শোনা যাচ্ছে। বাঘের গর্জন শুনে উম্ন ঝুমনো ভয় পেয়ে আরও আড়ষ্ট হয়ে উঠল। এক্ষুনি বুঝি বাঘ তাদের খেয়ে নেবে। তখন তারা ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। এমন সময় উম্ন বলে উঠল, ঝুমনদি, ওই দূরে একটা বড় বটগাছ দেখা যাচ্ছে, চলো আমরা ওখানেই আশ্রয় নিই। উম্নর কথা শেষ না হতেই দুই বোনে ছুটে গিয়ে সেই বটগাছের কাছে গেল এবং বটগাছের সামনে তারা হাত জোড় করে বলল, বাবা বটরূপী নারায়ণ, আমরা ভয়ানক বিপদে পড়েছি। ওই দূরে বাঘের গর্জন শোনা যায়, বাঘ এসে আমাদের খেয়েই ফেলবে, তুমি আমাদের আশ্রয় দাও ঠাকুর, আমাদের বাঁচাও। উম্ন ঝুমনোর এই কাতর কথা শুনে বটগাছ তখনই দু ফাঁক হয়ে গেল, আর উম্ন ঝুমনো সেই গাছের কোঠরের মধ্যে ঢুকে গেল এবং কোঠরটি আপনা আপনি বন্ধ হয়ে গেল। বাঘটি সেখানে এসে উপস্থিত হলো, মানুষের গন্ধও পেল, চারিদিকে খানিকক্ষণ ঘোরাঘুরি করলো, পরে মানুষ দেখতে না পেয়ে সেখান থেকে চলে গেল। বাঘ চলে গেলে বটগাছটি আবার দুফাঁক হলো, উম্ন ঝুম্ন কোঠরের মধ্য থেকে বেরিয়ে এলো। এখন তারা কোথায় যাবে এই ভাবতে ভাবতে জঙ্গলের ভিতরেই তারা চলতে শুরু করলো।
খানিক চলার পর তারা জনবসতি দেখতে পেল। বন থেকে তারা অনেকটা দূরে চলে এসেছে। তারা দূরে দেখলো যে তাদেরই বয়সী কতকগুলো মেয়ে একটি পুকুরের পাড়ে ঘট বসিয়ে কী সব পুজো করছে। উমনো ঝুমনো তাদের কাছে গিয়ে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে তাদের পুজোর ঘটগুলো সব উল্টে পাল্টে গেল। সেই মেয়েগুলি তখন খুব রেগে গেল, বলল কোথা থেকে অলক্ষী এসেছে, আমাদের ঋতু পূজার ঘট সব উল্টে পাল্টে গেল। উমনো ঝুমনো তখন খুব কাঁদতে লাগলো, সেই মেয়েদের কাছে তাদের দুঃখের কথা বলতে লাগলো। সেই ঘটনা শুনে তাদের উপর মেয়েদের খুব দয়া হলো। তারা তখন উমনো ঝুমনোকে বলল, তোমাদের কোনো ভয় নেই, তোমরা কেঁদো না, তোমরা আমাদের মতোই ঋতু পুজো করো, তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। যাও, এখন তোমরা ওই পুকুর থেকে স্নান করে এসো। মেয়েদের কথা মতো উমনো ঝুমনো সেই পুকুরে নামলো। অমনি পুকুরের সব জল শুকিয়ে গেল। জলের মাছগুলো ছটফট করে লাফাতে লাগলো। উমনো ঝুমনো এই ব্যাপার দেখে কাঁদতে কাঁদতে আবার সেই মেয়েগুলির কাছে ফিরে এসে সব কথা বলল। মেয়েগুলি সব শুনে বলল, এই নাও, ঘটে দূর্বা দিচ্ছি, নিয়ে গিয়ে পুকুরটিতে ফেলে দাও। তাদের কথা মতো উমনো ঝুমনো দূর্বাগুলি নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিতেই আবার পুকুর জলে ভরে উঠল। তখন তারা পুকুরে স্নান করলো। স্নান করে ফিরে এসে মেয়েগুলির সঙ্গে তারা ঘট আর দূর্বা দিয়ে ইতু পূজা করলো। পুজোর পরে মেয়েগুলি বলল, এবার ইতুর কাছে বর চাও। উমনো ঝুমনো তখন ইতুর কাছে বর চাইলো। উমনো ঝুমনো বলল, হে দেবী, বর দাও, যাতে আমাদের বাবা মায়ের সকল দুঃখ দূর হয়, আর ঘর ভর্তি টাকা কড়ি সোনা দানা হয়, প্রচুর অর্থ সম্পদ হয়। তখন মেয়েগুলি বলল, এবার তোমরা খুব ভক্তি ভরে ঘট নিয়ে বাড়ির দিকে যাও। তখন ঘট নিয়ে উমনো ঝুমনো বাড়ির দিকে রওনা হলো। ইতু দেবী তাদের পথ দেখিয়ে দিলেন। এদিকে উমনো ঝুমনোর মা বাবা ইতুর বরে রাজার মতো ঐশ্বর্যের মালিক হয়ে গেছে। দুই বোন ক্রমে ঘট হাতে তাদের বাড়ির কাছে এসে উপস্থিত হলো। তাদের মা বাবা ভেবেছিল এতদিন মেয়েগুলো মনে হয় মারা গেছে, বাঘ তাদের খেয়ে ফেলেছে, আপদ বিদেয় হয়েছে, এটাই ভেবেছিল তাদের বাবা। এমন সময় উমনো ঝুমনোকে বাড়ি ফিরতে দেখে তাদের বাবা আশ্চর্য হয়ে গেল। সে তখন বলল, তোরা এতদিন বেঁচে ছিলি, কোথা থেকে ফিরে এলি, মরিসনি তোরা? তাই শুনে উমনো বলল, বাবা, আমরা যদি মরতুম তাহলে তোমরা এত বড়লোক হতে পারতে না। আমরাই ইতু পূজা করে ইতু মাকে সন্তুষ্ট করে তোমার রাজা হওয়ার বর চেয়েছিলাম, তাই তুমি আজ এত বড়লোক হতে পেরেছো। তখন তাদের মা বাবা তাদের আদর করে ঘরে নিয়ে গেল। বামনিও তখন তাদের মুখে সব কথা শুনে ইতু পূজা শুরু করলো। বছর খানেকের মধ্যে বামুন বামনির একটি সুন্দর ফুটফুটে ছেলেও হলো। এখন তাদের আর আনন্দ ধরে না। ধন ঐশ্বর্য, ছেলে এবং মেয়েদের নিয়ে তারা মনের সুখে ঘর সংসার করতে লাগলো। এইভাবে বেশ কিছুকাল কেটে গেল। তারপরে একদিন এক রাজপুত্র আর কোটাল পুত্র দুই বন্ধু একসাথে মিলে অনেক লোকজন সঙ্গে নিয়ে বামুনের বাড়িতে এসে হাজির হলো। বেলা তখন দুপুর হয়েছে। তাদের খুব খিদে আর তেষ্টা পেয়েছিল। তারা খিদে তেষ্টার অস্থির হয়ে উঠেছিল। রাজপুত্র সামনে উমনোকে দেখতে পেয়ে বলল, আমাদের খুব তেষ্টা পেয়েছে, আমাদের একটু জল খাওয়াতে পারবে? উমনো তখন ছুটে গিয়ে একটি ছোট ভাঁড়ে করে এক ভাঁড় জল নিয়ে এলো। এক ভাঁড় জল দেখে রাজপুত্রের ভারী রাগ হলো, কিন্তু সে কিছু না বলে সেইটুকু জলই খেতে আরম্ভ করলো। কিন্তু সে যখন জল খেতে আরম্ভ করলো, সেই ভাঁড়ের জল আর শেষই হয় না। তখন সে তার সাথে যে লোক লস্কর ছিল সবাইকে সেই ভাঁড়ের জল দিল। সকলেই প্রাণ ভরে সেই জল খেলো, তবুও সেই ভাঁড়ের জল শেষ হয় না, সেই রকমই রইল। তখন সকলে উমনোকে ধন্য ধন্য করতে লাগলো। রাজপুত্র উমনোকে গিয়ে বলল তার বাবাকে ডাকতে। উমনো গিয়ে বামুনকে ডেকে দিল। রাজপুত্র বামুনকে বললেন যে আপনার মেয়ে বড়ই ভালো, আমি মদ্রদেশের যুবরাজ, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার এই মেয়েকে বিয়ে করতে চাই। তো আপত্তি আমার কিছু নেই, বামুন বলল, তবে আমার আরও একটি মেয়ে আছে, তার এখনও বিয়ে হয়নি। রাজপুত্র বললেন যে আমার সঙ্গে আমার বন্ধু কোটাল পুত্র আছে, আপনি ইচ্ছা করলে আমাদের দুইজনকে দুই মেয়ে দান করতে পারেন। বামুন দেখল চমৎকার সুযোগ, সে আর দেরি করল না। গোধূলি লগ্নেই উমনোর সঙ্গে যুবরাজের আর ঝুমনোর সঙ্গে গোটাল পুত্রের বিয়ে হয়ে গেল। পরের দিন উমনো ঝুমনো শ্বশুরবাড়ি যাবার জন্য প্রস্তুত হচ্ছে।
বামনি বলল, তোরা কি খেয়ে শ্বশুরবাড়ি যাবি? উম্ন বলল, আমি এখন রাজার রানী, দাঁতখানি চালের ভাত আর মাগুর মাছের ঝোল ভালো করে রেঁধে দাও, আমি তাই খেয়েই পান চিবুতে চিবুতে হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়ি যাব। আর ঝুমনু বলল, আজ অগ্রহায়ণের রবিবার, ফল মূল নিরামিষ খেয়ে ইতুর ঘট মাথায় নিয়ে আমি হাতের পিঠে চড়ে শ্বশুরবাড়ি যাব। শেষ পর্যন্ত দুই মনের খাওয়া দাওয়ার দুই রকম ব্যবস্থা হলো। তারা খেয়ে দিয়ে যে যার স্বামীর সঙ্গে হাতির পিঠে চড়ে তাদের শ্বশুরবাড়ির দিকে রওনা হলো। উমনো যে পথ দিয়ে যেতে লাগলো সেখানে তাদের সামনে পড়ল গৃহদাহ, মড়ক, দুর্ভিক্ষ আর যত সব অমঙ্গলের চিহ্ন। আর ঝুমরো যে পথ দিয়ে যেতে লাগলো সেখানে দেখতে পেল বিয়ে, সভা সমিতি, অন্নপ্রাশন আরও কত রকমের শুভ অনুষ্ঠান, মঙ্গল অনুষ্ঠান, পুজো পার্বণ। এইভাবে উমনো যুবরাজের সঙ্গে রাজার বাড়িতে এসে হাজির হলো। রানীমা ওদের আসবার খবর পেয়ে বরণ করতে নেমে এলেন, কিন্তু যেমনি হাতি থেকে নামলো অমনি রাজার বাড়ির সিংহ দরজাটি হুড়মুড় করে ভেঙে পড়ল। যুবরাজের মা অনেক বকাঝকা করে বউকে ঘরে তুললেন। এদিকে কোটাল পুত্রের মা বউ বাড়িতে বরণ করতে এসে দেখলেন যে তাদের বাড়ির লোহার গরদগুলি সব সোনার হয়ে গেছে। কোটাল পুত্রের মা কোলে করে আদর করে নতুন বউকে ঘরে নিয়ে গেলেন। উমনো রাজবাড়িতে আসার পর মদ্র যুবরাজের ধন ঐশ্বর্য বিষয় সম্পত্তি সব ক্রমে ক্রমে কোথায় চলে গেল। যুবরাজ একেবারে ভিখারি হয়ে পড়লেন। আর ঝুমনো কোটালের বাড়িতে আসার পর কোটালের বাড়ি ধন ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে সংসার একবারে উতলে পড়তে লাগলো। সারা দেশে প্রচার হয়ে গেল যে কোটাল পুত্র খুবই সুলক্ষণা মেয়েকে বিয়ে করে এনেছে, তাদের সব দিকেই বাড়বাড়ন্ত। মদ্র যুবরাজ উম্নকে অলক্ষী ভেবে তার উপর খুবই চটে গেল। উম্ন তার সামনে এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলো। শেষে একদিন ঘাতককে ডেকে বললেন, এই দণ্ডেই উম্নকে কেটে তার রক্ত আমাকে এনে দেখাও। ঘাতক যুবরাজের হুকুম মতো উম্নকে নিয়ে গিয়ে মশানে ছেড়ে দিল আর একটি শিয়ালকে কেটে তার রক্ত এনে যুবরাজকে দেখালো। উম্ন শেষে ঝুমনোর কাছে গিয়ে সব কথা বলল। মায়ের পেটে বোন, বোনের এই দুর্দশা দেখে তার খুব কষ্ট হলো। সব কথা শুনে ঝুমনো কাউকে কিছু জানাতে না দিয়ে উম্নকে তার বাড়ির মধ্যে লুকিয়ে রাখলো। এমনকি তার স্বামী কোটালপুত্র জানতো না এ কথা। ঝুমনো বুঝলো যে তার বোন ইতুকে অসম্মান করেছে, তাই সে আজ এই বিপদে পড়েছে। তখন থেকে উম্নো আর ঝুমনো ঠিক করে নিয়ম মতো ইতুর পূজা করতে লাগলো। শেষে ইতু দেবী আবার উমনোর ওপরে সন্তুষ্ট হলেন। সঙ্গে সঙ্গে যুবরাজেরও দিন দিন বাড়বাড়ন্ত হতে লাগলো। যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন যে এক দেবী তাকে বলছেন, এক্ষুনি উম্ন রানীকে খুঁজে বাড়িতে নিয়ে এসো, না হলে কিন্তু তোমার সর্বনাশ হবে। মদ্র যুবরাজ স্বপ্ন দেখার পর থেকেই খুবই চিন্তায় পড়ে গেল। তিনি তো জানতেন যে উম্ন রানীকে ঘাতক কেটে ফেলেছে। শেষে যুবরাজ কোটালপুত্রকে ডেকে পাঠিয়ে স্বপ্নের কথা জানালেন। কোটালপুত্র তখন ঘাতককে ডেকে পাঠিয়ে উম্নর কথা শুনল এবং ভাবতে ভাবতে বাড়িতে চলে গেলেন। কোটালপুত্র উম্নর জন্য এবং যুবরাজের জন্য খুব দুঃখ করতে লাগলেন। ঝুমন স্বামীকে তার ভাবনার কথা জিজ্ঞাসা করলে উম্নর ব্যাপারে জানতে পারল। তখন সে তার স্বামীকে বলল যে মা ইতু দেবীর আশীর্বাদে যুবরাজ আবার উম্নকে ফিরে পেতে পারে যদি আমার কথা মতো কাজ করেন। তুমি যুবরাজকে বলো যে আমাদের বাড়ি থেকে তাঁর বাড়ির দরজা পর্যন্ত কলা গাছ পুঁতে তাঁবু পেড়ে একটি বাড়ির চাঙাল দিতে, তাহলে আবার উম্নকে ফিরে পেতে পারবে। কোটাল পুত্র যুবরাজকে সেই কথা জানালো। রানীর সাজে সাজিয়ে তাঁবুর মধ্যে দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল সে তার বোনকে। উপনর চলার পথে দুর্বার শিকড় পড়েছিল, সেই দুর্বার শিকড়ে লেগে উপনর পা কেটে গেল। যুবরাজ এতে খুব রেগে গিয়ে হুকুম দিলেন, এই দণ্ডে 18 হাঁড়ির মাথা এবং তাদের বুড়ি মায়ের চোখ দুটো উপড়ে নিয়ে আসা হোক। বলার সঙ্গে সঙ্গে যুবরাজের হুকুম মতো কাজও হলো। যুবরাজও উপনকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন। তারপর অগ্রহায়ণ মাসে উম্ন ইতু পুজো করল। কিন্তু ইতুর কথা শোনবার মতো রাজবাড়িতে কোনো উপসী স্ত্রীলোক ছিল না। উম্ন তখন যুবরাজকে বলল, একজন উপসী স্ত্রীলোক চাই যে ইতুর কথা শুনবে। যুবরাজ তখন লোক পাঠালেন। রাজ্যের মধ্যে যে স্ত্রীলোক উপসী আছে তাকে রাজবাড়িতে নিয়ে আসার জন্য। রাজবাড়ি থেকে লোক ছুটল চারিদিকে,
কিন্তু কোনো উপসী স্ত্রীলোক কোথাও পাওয়া গেল না। শেষে তারা সেই বুড়ি হাঁড়িনিকে উপসী জেনে ধরে আনলো। সে কিছুতেই আসবে না। সে বলতে লাগলো, ওই অলক্ষী রাক্ষসীর জন্য আমার 18 ছেলের মাথা গেল আর আমি অন্ধ হয়ে গেলাম। আমি কিছুতেই সেখানে যাব না। তখন রাজবাড়ির লোকেরা তাকে জোর করে ধরে আনলো। সে উম্নোর কাছে আসতে উম্নো তাকে বলল, বুড়িমা, তোমার কোনো ভয় নেই, তুমি আমার ইতুর কথা শোনো, আবার তোমার সব ঠিক হয়ে যাবে। বুড়ি তখন তার 18 ছেলেদের মানে বেঁচে ওঠা আর তার চোখ ফিরে পাওয়ার জন্য বর চাইলো। ইতুর আশীর্বাদে তাই হলো। বুড়ি তার 18 ছেলেকে এবং তার চোখ ফিরে পেল। এরপর হারিনি চারিদিকে বলে বেড়াতে লাগলো যে রানীমা উগ্ন ঋতু পূজার কথা শুনে সে আবার সব কিছু ফিরে পেয়েছে। তখন থেকে দেশ শুদ্ধ সকলে ইতু পূজা করে আনন্দে বসবাস করতে লাগলো। অথ ইতু পূজা ব্রতকথা সমাপ্ত হলো। তো আমার ভিডিও আজকে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আজকের জন্য টাটা।